সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি এস এস সাব্বিরের বিশেষ লাইভে। আপনারা জানেন মার্কেটে একটা গুঞ্জন বেশ পরিচালিত, সেটা হচ্ছে আওয়ামী লীগের ভিতরে গ্রুপিং হচ্ছে, এই হচ্ছে সেই হচ্ছে, এটার ভিতরে কিভাবে নেতৃত্ব ফেরত আসবে না আসবে, নানান কাহিনী। এখন কথা হচ্ছে, আওয়ামী লীগের ভেতরে এত বিভাজন কেন? কি কারণ? এর পেছনে ফ্যাক্ট এবং ফাইন্ডিং গুলা কি? এগুলা নিয়ে আজকে একটু ওপেন ডিসকাশন করার ব্যাপারেই আমি রাশেদ হায়দার ভাইকে আমাদের অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছি। এই মুহূর্তে স্টুডিওতে উপস্থিত আছেন রাশেদ হায়দার ভাই। ভাই, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ সাব্বির, আসলে তোমাকে এবং তোমার দর্শক শ্রোতা মণ্ডলীকে। জি, আপনাকেও অত্যন্ত ধন্যবাদ। আসলে কাহিনীটা কি? আওয়ামী লীগের ভিতরে এত বিভাজন কেন? আপনার কি মনে হয়? আপনার দৃষ্টিভঙ্গি থেকে আমাদেরকে একটু জানান। ধন্যবাদ সাব্বির তোমাকে। আসলে আওয়ামী লীগের ভিতরে বিভাজন কেন, এই জিনিসটাও যদি আমরা পরিষ্কারভাবে বুঝতে হয়, তাহলে আমরা বলবো যে একটা সেন্ট্রাল, শেখ হাসিনা হচ্ছেন যে একজন সেন্ট্রাল। হুম, টোটাল রাজনীতিটা হইতো কিন্তু বাংলাদেশে গত ২০ বছর ৩০ বছর ধরো, মানে তোমার ৮২-৮৩ পর থেকে শেখ হাসিনা কেন্দ্রিক। হুম, এখন শেখ হাসিনা কেন্দ্রিক রাজনীতিটা হওয়ার কারণে সকলে শেখ হাসিনার দিকেই চাইতেন। নেত্রী যা বলে তাই। এখন হঠাৎ করে যখন এই যে ৫ই আগস্ট ঘটে গেল, হুম, এখন এইখানে যাইয়া একটা শূন্যতার মতো তৈরি হইছে। তো এইটা বুঝতে হলে তোমাকে যদি একটু সহজ ভাষায় আমি বুঝাই, তাহলে হবে যে ধরো তোমার এই আমরা একটু বুঝি যে ইরান এবং আমেরিকা, ইসরায়েল এবং ইরানের উপর। আমেরিকা, ইসরায়েল ১ম এ চিন্তা করল কি যে আমরা ইরানের কোথায় আক্রমণ করব? আক্রমণটা করছে আসলে তেহরান। তেহরান হচ্ছে যে গ্র্যাভিটির মূল কেন্দ্রবিন্দু। টোটাল গ্র্যাভিটির মূল কেন্দ্রবিন্দুটা হচ্ছে কোথায়? তেহরান। তেহরানে কি করতে হবে? তেহরানে যাইয়া আমরা বোম্বিং করি বা যেমনি পারি রিজিম চেঞ্জ করতে হবে। ওরা বোম্বিং-টোম্বিং করলো আর এরই মধ্যে খমেনি সহ নিচের দিকের অনেক মারা গেল। তার মানে গ্র্যাভিটির মূল কেন্দ্রে মাইরা দিল। ওদের চিন্তা ছিল এটা গেলে গিয়েই রিজিম চেঞ্জ হয়ে গেলে এটা তো রিজিম চেঞ্জ করার আগে কিন্তু তোমার ওই দেশেরই কিছু লোকজনরা খেপাইয়া চেষ্টা করছিল, ১ম এ পারে নাই। পরে যেয়ে হত্যাই করে ফেলাইল খোমেনিকে। এটা চেঞ্জ করার পরে খোমেনি নাই, কেউ নাই। এরা মনে হচ্ছে সব তক্তাতো পলট হয়ে যাবে। কিন্তু ইরানের নিচের দিকে দাঁড়াইয়া গেল আইআরজিসি। ইরানের সামরিক বাহিনী যে আইআরজিসি, ওরা স্ট্রংলি ধরে রাখলো। নেতা মরছে কিন্তু নীতি তো মরে নাই। আমার নেতার নীতি তো মরে নাই। তোরা শত্রু। এরা হুম, দাঁড়াইলো। এখন এখানে তখন এরা এ মারে ও মারে। চলতেছে ২ পাশে। এখন তখন যে আইআরজিসি সব বাকি যারা আছে, ওদের থিংক ট্যাঙ্ক যারা আছে, এরা চিন্তা করলো যে গ্র্যাভিটি যদি তেহরান হয়, তাহলে এরা তো সারাক্ষণ তেহরানেই মারবো বোম। সুতরাং গ্র্যাভিটিটারে তারা আরেকটু ছড়াই দিল। ছড়াই দিতে চায় তারা করলো কি? পাট করে ওইদিকে লেবাননরে বলল যে তোমরাও মারো ২-১ টা। কোন দিকে? ইসরায়েলের দিকে। এখন ইসরায়েল থেকে যখন মারা শুরু করছে, তখন ইসরায়েল করছে ধুম ধারাক্কা একদম ফুল ব্যাটালিয়ন নিয়ে ঢুকে গেছে কোথায়? লেবাননের ভিতরে। ওইখানেও ফ্রন্ট খুইলা গেল। এরই ভিতরে এরা করলো কি? ওই যে আছে না, কি বলে, হুতি বিদ্রোহী যারা আছে, মধ্যপ্রাচ্য। মধ্যপ্রাচ্যে হুতি বিদ্রোহী যারা, ইয়েমেনের হুতি বিদ্রোহী, ওদের দিয়ে হ্যাঁ, বলল যে তোমরা একটু ২-১ টা মারো। ওরা মারছে। এখন ৩ দিকে তখন ইরান করলো কি, চাট করে এসে বলল যে আমরা হরমুজ বন্ধ করে দিলাম। তাইলে এখন এদের সবার টেনশনটা যে কই গেল গা? তেহরান আর নাই, কিন্তু মূল গ্র্যাভিটি তেহরান নাই। এরা এসে গেল হরমুজ, ওইদিকে লেবানন, এদিকে হুতি। এখন ওরা করবে কি? এখন ওরা করবে যে ওদের আরেকটা আছে যে মানে এই আমাদের যেটা যে হরকতুল মুজাহিদিন একটা সংগঠন আছে না? এটার একটা হুম, ইন্টারন্যাশনাল হুম, শাখা আছে যেটা ইয়েমেনের ওই সাইডে। এদেরও অ্যাক্টিভ করবে। তার মানে চতুর্দিকে ফ্রন্ট খুলছে। এটা খোলাইছে কিন্তু ইরান। চতুর্দিকে ফ্রন্ট খুলছে। আমেরিকারে ব্যতিব্যস্ত করে ফেলতেছে। ইরান কিন্তু নাই। ভিতরে ইরানরে কিন্তু তছনছ করছে। ইরান জানে ও তছনছ। তো এইটা কথা হচ্ছে যে ওই যে তুমি যখন মরেই যাবা, মরার আগে কিছু একটা কইরা যাও না। এই অবস্থা শুরু করছে। তো এটা কেন বললাম যে ওই যে গ্র্যাভিটি, যে অরিজিন গ্র্যাভিটিটা কে? ওটা হচ্ছে তেহরান এবং তাদের নেতৃবৃন্দ। এখন এই যে শান্তি চুক্তি চলতেছে, এখানে ৩ জন আবার ডিপ্লোমেট আসছে। ইরানের ৩ জন। প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, গালিবাফ স্পিকার এবং পররাষ্ট্রমন্ত্রী। এই ৩ জন হচ্ছে যে ডিপ্লোমেট, মানে ওনারা কথাবার্তা চালাচালি করতেছে। তো ঠিক এইরকম আওয়ামী লীগের মধ্যে কি হইছে? এরা ১ম এ স্টুডেন্ট আন্দোলন করলো। সেনাবাহিনী থেকে শুরু করে আশপাশের
দুই একটা রাষ্ট্রের ইনফ্লুয়েন্সার শেখ হাসিনাকে ফালাই দিল ক্ষমতা থেকে। ক্ষমতা থেকে ফালানোর পরে ওনারে নিয়ে এক জায়গায় রাইখা দেওয়া হইলো, আইসোলেটেড করা হইলো। কারোর সাথে আর সরাসরি কথা বলছে না, বা পারছে না, বলছে না। এটা হচ্ছে ওনার ব্যাপার। যতক্ষণ পর্যন্ত এগুলো স্বীকার না করবে, না বলবে, ততক্ষণ পর্যন্ত আমরা কিছু বলতে পারি না। সুতরাং ওই চ্যাপ্টার, শেখ হাসিনা চ্যাপ্টার ওখানেই শেষ করে দিল। এখন শেখ হাসিনা এটা করার পরেও দেখতেছে যে না, ওই কিছু কিছু পাগল আছে না আইআরজিসির মতন, যারা নেতা গেছে, কি হইছে, নীতি ঠিক আছে ওদের, নীতি ঠিক আছে, হ্যাঁ, নীতি আমগরের মতো। এরা হাসিনা লীগ। এগুলা যে করলো কি, সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় এইখান দিয়ে মিছিল করে, ওইখান দিয়ে মিছিল করে, এইখান দিয়ে শেখ হাসিনার বিচার দাবি করলে ২-৪টা বাস জ্বালানোর চেষ্টা করছে যদ্দূর পারছে। এইটা দেখার পর এখন এই ডিপ স্টেট বলো আর আমাদের দেশের যারা আছে, এরা সবাই মিলে চিন্তা করে যে না, এইটা তো এইভাবে চলবে না। এটা কিন্তু প্রথম ৬ থেকে ৭ মাস গেছে কিন্তু এই ঘটনা। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তখনও কোনো গ্যাঞ্জাম ছিল না, কেউ কারো নামে কোনো কথা বলতেছিল না। ৭-৮ মাস পরে হইল কি, এখন একটা শুরু হইল, সাব্বির খারাপ, রাশেদ খারাপ, অমুক খারাপ, তমুক খারাপ, এইভাবে মানে এক একজন এক এক নেতারে খারাপ বলা শুরু করলো। এখন এটা করছে কারা? ধরো তোমার ওই আওয়ামী লীগ ক্ষমতায় আসছে ২০০৯, ৯ থেকে ১৫, ১৬, ১৭ পর্যন্ত যারা খাইতে পারছে, তারা প্রচন্ড খাইয়া এমন অবস্থা হয়েছে, তাদের সবকিছু যখন ধরা খাইছে, তখন শেখ হাসিনা এদের ছুঁড়ে ফেলে দিল। এখন এদের তো একটা একদম। মনোকষ্ট হয়ে গেছে। এখন ওই যে ১৭-১৮ পরে যারা আসছে, তারা আবার খাইতেছিল শেষ দিন পর্যন্ত। শেষ দিন হুম। পর্যন্ত যারা খাইছে, তারা কিন্তু চুপচাপ বইসা গেছে। কারণ তারা ভয়ে আছে, কারণ তারা তো রিসেন্ট খাইয়া আসছে। আর এই এরা কিন্তু সবগুলো কিন্তু বিভিন্ন মামলার আসামি হয়ে গেছে। কারা? সর্বশেষ দিন পর্যন্ত যারা ছিল, এরা মামলার আসামি। এটা কিন্তু ডিপ স্টেটের সেই খেলা। ওই যে গ্র্যাভিটিতে হামলা করো, হামলা করতে যায়া এদের ফার্স্ট স্তর থেকে থার্ড স্তর পর্যন্ত মাইরা ফেলো। ইরানে যা করছে। বুঝতে পেরেছি। কেন সেম হইছে, শেখ হাসিনার তো দিছো মামলা। ও তো শেষ, আউট করেই দিছি। এর পরের স্তরে আর ৩-৪ স্তরের বাজায় দিছে আইসিটির মামলা এগুলো করে। বাইচা গেল কারা? ওই যে ৫-৭ বছর আগে যাদেরকে ছুঁড়েই ফেলে দিছিল আওয়ামী লীগ, কোন জায়গায় রাখে না। এরা বুঝছে যে না, এইবার মনে হয় আমাদের একটা সুযোগ। এই সুযোগ কিভাবে ও, করতে হবে? চলো এবার যারা ওই যে তলে তলে হাওয়া ভবনের সাথে কানেক্টেড, ওই গ্রুপ নেই। কানেক্টেড। হ্যাঁ, এই গ্রুপগুলা কি করলো? এরা বলল যে চলো, এখন আমরা এই মুহূর্তে যারা আছে তাদের চরিত্র হনন করা শুরু করি। এখন এরা এইটা বুঝে নাই যে আরে বাবারে, এখন আমাদের যেই পরিস্থিতি, তোমার দল বাঁচলে না যে তুমি আবার ক্ষমতায় যাবা, প্রধানমন্ত্রী হবা। এখন সেটাই। আমি যদি আশপাশে শেখ হাসিনার সাথে কেউ কথা বলতে পারতেছে না। ওই যে তোমারে বলছিলাম কিছুক্ষণ আগে, যে ডিপ্লোমেটের কথা বলছিলাম, যে ইরানের ৩ জন ডিপ্লোমেট যাদের সাথে আমেরিকা কথা কইতেছে। এখন এই ৩ হুম। জন ডিপ্লোমেটও তো নাই। আওয়ামী লীগের যে ডিপ্লোমেসি যারা করবে, এরাও তো কেউ নাই। এখন এই ডিপ্লোমেসি কারা করবে? ডিপ্লোমেসির সামনে কারা আসবে? এইটা নিয়ে বাইজা গেছে নেতায় গন্ডগোল। খেলাটা। অমুক নেতা অমুক গ্রুপ, তমুক নেতা তমুক গ্রুপ, মানে ২০ নেতা হইলে ৫০টা গ্রুপ হয়ে গেছে। আর এখানে ইনফ্লুয়েন্স দিতেছে, বুইজা হোক আর না বুইজা হোক, ডিপ স্টেটের পয়সায় হোক আর এমনি হোক, এগুলো হচ্ছে যে ওই যে অতীত, যারা অতীতে কিছু কইরা আইসা এখন শেষ পর্যায়ে আছে আরকি। তো পয়সা থাকলেও তো ভাই খাইয়া শেষ করতে হবে। এই এখন অনেকে বলে যে হ্যাঁ, আমাদের নেতারা তো আছে, এ অমুক জায়গায় আছে, অমুক জায়গায় আছে। আপনারা কেন বলেন যে অমুক দেশ এটাতে জড়িত ছিল, তমুক দেশ এটাতে জড়িত ছিল? আসলে নাই। এরা বুঝে না একটা জিনিস। একটা লোক, ধরো আমি চাকরি করি এখানে, আমি চাকরি করি, এই দেশের সরকারের এইড মেইড সব নিয়ে আমি খাইয়া পইরা বাইচা আছি। কিন্তু একটা লোক, ধরো আমি যখন বাংলাদেশে যাই, তখন আমার অবস্থাটা কি হয়? আমি বাহিরের টাকা আইনা বাংলাদেশে বসে ৳১,০০,০০০ পার মান্থ, ৳২,০০,০০০ পার মান্থ বেসিস হিসাবে খাই। আমার ক্যাপাসিটি ৳১,০০,০০০ খাইতে পারবো বইসা, আমি ৳১,০০,০০০ খাই ২ মাস, ৬ মাস, ৮ মাস যা পারি। আরেকজনের ৳৫,০০,০০০ মাসে খরচ, আরেকজনের ৳১০,০০,০০০ খরচ। তো এই যারা এই মুহূর্তে আছে বিভিন্ন জায়গায় আশ্রিত, ওরা তো লাখ, লাখ ডলার খরচ করে খাইতেছে। ওই সরকারের তো লস নাই। ওই না, সরকার তো লস চিন্তা নেই। করতেছে, বাবা তোরা আমার এখানে থাক, কারণ আমার এখানে তো কাম করতে পারবি না তোরা। তোর তো কাজ করতে হবে। তোরা তো ওই টাকাটা আইনা খাবি। তো আইনা খাইলে ওই বেটা যদি মাসে একটা টুথপেস্ট কিনে, তাহলে এরকম যদি ১০০ জন থাকে, তাহলে ১০০ টা টুথপেস্ট বেচে। ১০০ জনের ১০০ টা বাড়ি আছে, ভাড়ার বাড়ি হোক। একেকটা বাড়ির ভাড়া ৩,০০০ হোক আর ৫০,০০০ হোক।
চলে তো, এর কাজের বুয়া লাগে, হে গাড়ির পেট্রোল কিনে, হে চাউল কিনে, ডাইল কিনে, তো এগুলা ওই দেশের কি হয়, লাভিত হয়। এর কিন্তু কি প্রবৃদ্ধি ইনকাম বাড়ে। প্রবৃদ্ধি, ও তো বাইর থেকে আইনা আমার এখানে খরচ করতে, সেও সুন্দরভাবে রাখছে, সে সুন্দরভাবে রেখে সেও কিন্তু আবার গ্রুপিং করাইতেছে এখানে, সেও আবার গ্রুপিং করাচ্ছে, মানে তার ডিপ্লোমেসির স্বার্থে যেটা করা দরকার সে সেটা করাচ্ছে। সে সেটা করাচ্ছে। হয়ারাস তুমি যদি একটু খুব সূক্ষ্ম মাত্রায় চিন্তা করো, একদম খুব সূক্ষ্ম মাত্রায়, তাইলে দেখবা যে সেও জড়িত এই কাণ্ডে। এখন এটা যদি আমরা মুখ ফুটে বলি তখন আমাদের বলা হবে যে মানে আমরা হয়তো বিদ্বেষী, অমুক তমুক, বা আমরা লাল বদর, কালা বদর, সাদা বদর, হলুদ বদর। কিন্তু যখন নর্থ ইস্ট নিউজ যখন বইলা দেয় যে কোন রাষ্ট্র জড়িত ছিল, তখন সবাই মুখে কুলু পাটে, কেউ কোনো কথা বলে না। তো ওই যে বিভেদটা কেন? এই যে বিভেদ মানে ওই যে বললাম যে ক্ষমতার ভরকেন্দ্র ছিল শেখ হাসিনা, ওনাকে নিয়ে যখন আইসোলেট করে ফেলানো হয়েছে, তখন এই নেতায় নেতায় কামড়াকামড়ি, মানে যেখানে নেত্রী বলতেছে, সবাই বলতেছে ভাই ঐক্যবদ্ধ হন, ঐক্যবদ্ধ না হইয়া আরো বেশি, এখন আর বাহিরের ওই যে এনসিপি বা জামাত, বিএনপি এসে আমাদের মারা লাগতেছে না, আমরা তো নিজেরাই নিজেদের মাইরা দিতেছি। ধরো তুমি শুধু একটা, তাই না, যদি খালি শুধু তাই না, যদি খালি শোনে যে অমুকে শেখ হাসিনার সঙ্গে সরাসরি কথা বলতেছে, দেখবেন নেতার নেতার চেহারা তো বাংলার পাঁচের মতো পুঁছ হয়েই যায়, সাথে তার বউয়ের চেহারাও এরকম হয়ে যায়। মন এখন যেন খারাপ। ধরো তুমি একটা ভাবে মিছিল ডাক এমন, দিছো, ভাবখানা এমন মনে হয় শেখ হাসিনা একটা অপবিত্র জিনিস, ভাবখানা এমন। না অবস্থাটা এমন দাঁড়াইছে যে ধরো তুমি একটা মিছিল ডাক দিছো ঢাকায়, ধরো তুমি তোমার পোলাপ্যান্ডে 20, 25, 30 জন, 50 জনের কাছে, ভাই অমুক জায়গায় শাহবাগে একটা মিছিল করো আজকে রাইতে, দেখবা যে তুমি মিছিল ডাকছো 7টায়, এইটা দেখবা যে সন্ধ্যা 5টার ভিতরে পুলিশ, সিআইডি, সিভিল সবাই যায় না গেছে। কারণ ওই আরেক নেতা যে শুনছে, মনে হয় আরে সাব্বির তো মনে হয় নেতা হয়ে যাবে, এর পোলাপাইন ধরাই দিয়ে মাজাটা ভেঙে দিয়ে তা না করে, এরা এটা চিন্তা করতেছে এটা দলের কাম। অথচ কে কার আগে এই ভেকুয়ামে যে নেতা হইয়া যাব, পরে শেখ হাসিনাকে বুঝাইতে পারবো যে ম্যাডাম আমি সব করেছি, আমাকেই আপনি এরপরে প্রধানমন্ত্রী বানাইয়েন। কাহিনীটা এই জায়গায়, এই জায়গাটাতে সর্বোচ্চ বিভেদ, এবং এই বিভেদ থেকে উঠবে কেমনে আল্লাহ জানে। তবে উঠা খুব জরুরি এখন, মানে সমন্বিত হওয়া জরুরি ওদের। বুঝতে পারছি। তো পরিশেষে এখানে আরেকটা প্রশ্ন থেকেই যায়, সেটা হচ্ছে দিন শেষে এইটার ফায়দাটা আসলে প্রতিপক্ষ কিভাবে উত্তোলন করছে? এটার ফায়দাটা প্রতিপক্ষ উত্তোলন করছে কেমন, প্রতিপক্ষের মাথায় আওয়ামী লীগ নাই এখন। আচ্ছা। যতটুকু ওরা বলে এটা হচ্ছে জুজুর ভয় দেখাচ্ছে, এ আওয়ামী লীগ আসবে, এ আওয়ামী লীগ আসবে। প্রতিপক্ষের মাথায় আওয়ামী লীগ নাই। কারণ প্রতিপক্ষ তো এখন বাদাম ভাঙা, বাদাম চিবে খাইতেছে আর ফেসবুক স্ক্রল করতেছে। ওরা স্ক্রল করতেছে যে আই শালা লাগছে, এ আজকে অমুক নেতারে তো ছাইজা দিতেছে আওয়ামী লীগের পোলাপাইন, কালকে তমুক নেতারে তো শোয়াই ফেলতেছে, পরশুদিন টক শোতে আনছে অমুক নেতারে, সে বেফাস এই মন্তব্য করছে, 20 নেতা ঝাঁপাইয়া পড়ছে, দেখেন 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 অবস্থা। ওরা মজা নিতেছে, ওরা ব্যাপক মজা না, নেয়, আমরা আমরা পেলাপেলি করলে ওদের মজা। ওদের মজা। ওরা আমাদের কিছু করতে হবে না, ওরা এসে আমাদের পিটতে হবে না, ধরতে হবে না, কারণ হচ্ছে আমাদেরটা তো আমরাই মেরে দিতেছি। অবস্থাটা কিরকম জানো, যে তুমি একটু ভালো করতেছো না, দরকার হয় তোমার এর মামলা 2টা খাওয়াই দেওয়ার জন্য আমি 10,000 টাকা দিয়ে দিতেছি থানায়, যে স্যার এই হালাই দেখেন ফেসবুকে বহুত লেখালেখি করতেছে, অরিজিনাল আওয়ামী লীগ, অরিজিনাল ফেসিস্ট, ও মার্ডার করতেও দেখছি, মামলা লাগাই দেয়। কাহিনী চলতেছে এরকম। বুঝছি। মানে যারা এখন চুপ করে আছে ওরা ব্যাকগ্রাউন্ডে খেলতেছে। সব ব্যাকগ্রাউন্ডে খেলতেছে, কিছু ফ্রন্ট ধন্যবাদ লাইনে আপনাকে। বুঝে না বুঝে খেলতেছে, যারা আপনাকে ফ্রন্ট অত্যন্ত লাইনে বুঝে ধন্যবাদ। না বুঝে খেলতেছে। আপনাকে অত্যন্ত ধন্যবাদ এই তথ্যগুলো সামনে আনার জন্য। এর থেকে বেশি তথ্য আমি ইচ্ছা করেই প্রচারের জায়গায় আনছি না, কারণ এটা নিয়েই দেখবেন যে হরহামেশা ইয়ে শুরু হয়ে যাবে, আপনার আমার উপর দিয়ে যে কি ডলাটা যাবে এটা তো আমরা বুঝতেছি। তো যাই হোক, এখন কথা হচ্ছে এইগুলো আমাদের তৃণমূলের নেতা কর্মীদের জানা উচিত বলে আমার মনে হয়। আপনারা আসলে জননেত্রী শেখ হাসিনার বাইরে কাউকে নেতা মানবেন না, মানার প্রয়োজনও নাই। এটা আমার পক্ষ থেকে পরামর্শ। রাশেদ ভাই, এই ব্যাপারে আপনি কি বলেন? যাওয়ার আগে 2 মিনিট। ভাই কথা তো ওইটাই আগেই বলছি যে আমাদের গ্র্যাভিটি বা আমাদের ভরকেন্দ্র বা আমাদের নিউক্লিয়ার কোনটা,
শেখ হাসিনা তো ওই যে বললাম জি, ওনাকে সরাই দেওয়ার পরে কিছু পাগল ছিল যারা শেখ হাসিনা করে হেরাই পড়ছে এখন বিপদে। বাকিরা তো দল একদম তো বিয়েতে তারাই এখন গ্রুপিং চলতেছে। তৃণমূল যারা আছে, তৃণমূল বলতে কি? তৃণমূল সেপারসেল যেই ভালোবাসে শেখ হাসিনাকে, সেই খালি শেখ হাসিনা রাজনীতি করা উচিত এই মুহূর্তে। অন্য আর কোনো ভাইয়ের রাজনীতির দরকার নাই। কোন নেতার রাজনীতির সেটাই। দরকার নাই, শেখ হাসিনা। তাইলেই জি, পারবে। সেটাই। কারণ শেখ হাসিনা বাঁচলেই বাংলাদেশ বাঁচবে, শেখ হাসিনা ফিরলেই বাংলাদেশ পুনরুদ্ধার হবে। তো ততদিন অবশ্যই। পর্যন্ত আপনারাও শেখ হাসিনার বাইরে যাওয়ার চেষ্টাও করিয়েন না, ব্যক্তিগতভাবে পরামর্শ। বাকিটা আপনাদের অভিরুচি। অনেক ভাই আসবে, অনেক ভাই যাবে, কিন্তু শেখ হাসিনা একজনই, বাংলাদেশটাও একটাই। ভালো থাকুন, সুস্থ থাকুন। রাশেদ ভাই, আপনাকে অত্যন্ত ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য। দেখা হবে পরবর্তী অন্য কোনো টপিকে, অন্য কোনো লাইভ অনুষ্ঠানে। আপনার সঙ্গে কথা হবে দলীয় এবং দেশের নানা বিষয় নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন। ধন্যবাদ। ধন্যবাদ তোমাকে সাব্বির।